আসসালামু আলাইকুম। ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনীরা এবার একটা বড় মাছ খেয়ে দিল। সৌদি আরবের পরিচালিত একটি বিশালাকার আকিনজি ড্রোন ভূপাতিত করেছে আনসারুল্লাহ হুতি বাহিনী। তুরস্কের তৈরি করা আকিনজি ড্রোন শুধু ভূপাতিত করেনি, তারা সেটির ছবি ভিডিও প্রচার করেছে। আপনারা দেখছেন আকিনজি ড্রোনের কি অবস্থা, কিভাবে এই ড্রোন ভূপাতিত করলো। এটা কি ড্রোনের দুর্বলতা নাকি সৌদি আরবের পাইলটদের দুর্বলতা? সে যাই হোক, আমরা ভিডিও চিত্র পেয়ে গিয়েছি এবং আনসারুল্লাহ হুতি বাহিনী প্রমাণ দিয়েছে তারা তাদের আকাশ মুক্ত রাখার জন্য যে কোনো হুমকিকে তারা মোকাবেলা করবে। দেখুন তুরস্কের তৈরি করা সৌদি আরবের মালিকানাধীন আকিনজি ড্রোনের ভূপাতিতের সেই দুর্লভ চিত্রটি। এ যাবৎকাল ইয়েমেনে আগ্রাসন চালাতে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক রিপার MQ-9 ড্রোন ভূপাতিত করেছে আনসারুল্লাহ হুতি বাহিনীর এয়ার ডিফেন্স। সেই তালিকায় এবার যুক্ত হলো সৌদি আরবের আকিনজি ড্রোন। ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেন তার আকাশ রক্ষায় যে কোনো আগ্রাসনকে মোকাবেলা করবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। আজকে জুলাইয়ের ২৭ তারিখ, সবশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আপনাদের। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাবেন। আজকে লাইভে জানাবো ইরান আমেরিকার পরোক্ষ আলোচনা এবং ইসরায়েল সিরিয়ার গোপন আলোচনা কি আছে সেই আলোচনায়। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জোলানি নতুন একটি ইন্টারভিউ দিয়েছেন আল জাজিরা চ্যানেলের সাথে এবং সেখানে তিনি বলেছেন সিরিয়া ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তি করতে চায়। নিরাপত্তা চুক্তি করে কি সিরিয়াকে নিরাপদ করা সম্ভব এবং এই চুক্তিতে কি আছে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানাবো আজকের লাইভে। প্রথমে আসি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের পরোক্ষ আলোচনায়। গত ২ দিন ধরে ইরান আমেরিকাকে হামলা করেনি, আমেরিকা ইরানে হামলা করেনি। বরং বিষয়টা এভাবে বলা যায় যে আমেরিকা ইরানে কোনো হামলা না করায় ইরানও কোনো জবাব দেয়নি। উভয় দেশ পরোক্ষভাবে কাতার এবং পাকিস্তানের সহযোগিতায় একটা পরোক্ষ আলোচনায় বসেছে। কাতার এবং পাকিস্তান আমেরিকা এবং ইরানের কাছে যুদ্ধ বন্ধ করার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাবটি বিবেচনা করছে উভয় দেশ, কিন্তু কারো প্রতি কারো কোনো বিশ্বাস নেই। অবিশ্বাস অনাস্থার মধ্যেও যুদ্ধ বন্ধ করার একটা প্রচেষ্টা চলছে। দেখা যাক সেই প্রচেষ্টা কোন দিকে যায়। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন যে ড্রোনটি তুরস্কের আকিনজি ড্রোন নয়। এখন পর্যন্ত ইয়েমেনের আনসারুল্লাহ হুতিরা দাবি করেছে তাদের ভূপাতিত ড্রোনটি তুরস্কের আকিনজি ড্রোন, কিন্তু এটাকে কোনো ইন্টারন্যাশনাল মিডিয়ার সাংবাদিক বা কেউ ভেরিফাইড করতে পারেনি। সেখানে কোনো সাংবাদিকরা যেতে পারেনি এবং এখন পর্যন্ত এটা একটা দাবি। তবে একটা ড্রোন যে ভূপাতিত হয়েছে সেটা সত্য। ড্রোনের পাখাটা চেষ্টা করেছি কাছ থেকে দেখার, এর চেয়ে বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখানে আসলে এটা আকিনজি কিনা, তবে সম্ভাবনা আছে। তুরস্কের মিডিয়াতেও এই দাবিটি এসেছে যে এটি ইয়েমেনের দাবি। দেখা যাক। প্রিয় দর্শক, একজন কমেন্ট করেছেন কিছু শোনা যাচ্ছে না, আপনারা অন্যরা শুনতে পাচ্ছেন কিনা? আমার মনে হচ্ছে ভিডিও শুনতে পারার কথা। আমরা আজকের এই লাইভে ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যতিক্রমধর্মী সংবাদ জানাবো। একদিকে যেমন ট্রাম্প মনে করছে যে তার হাতে যে গোলাবারুদ রয়েছে, ইন্টারসেপ্টর রয়েছে, সেগুলো যদি ইরানের সাথে যুদ্ধে সবকিছু ফুরিয়ে ফেলা হয় তাহলে চীন রাশিয়ার মোকাবেলায় আমেরিকা বিপদে পড়ে যাবে। সে কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের পরামর্শে সাবেক সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড পিটের পরামর্শে আমেরিকা কিছুটা পিছু হটেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে ছেলে মানুষী ধরনের এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।
সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি প্রকাশ করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে ইরানের একটি ট্যাঙ্কার জাহাজের উপর চড়ে বসেছে মার্কিন প্রেসিডেন্ট। সেখানে আমেরিকার পতাকা গেড়ে দিয়েছে এবং বলছে, ইটস আওয়ার অয়েল ট্যাঙ্কার নাও, এখন থেকে এটা আমাদের তেলের জাহাজ। এই ধরনের কাজ আমেরিকার প্রেসিডেন্টের সাথে যায় কি? অন্য দেশের তেলের ট্যাঙ্কার দখল করে এই পতাকা গেরাকে কি আমেরিকার বিজয় বলা যাবে, বীরত্ব বলা যাবে, নাকি এটাকে সাক্ষাৎ একটা ডাকাতি বলা যাবে? ভেনেজুয়েলার তেল সম্পদ করায়ত্ত করেছে আমেরিকা ছলে বলে কলে কৌশলে, কিন্তু ইরানে এই কাজটা এত সহজ হবে না, অথবা কোনোভাবেই সম্ভব হওয়া সুযোগ নেই। কারণ ইরান হরমুজ প্রণালীতে অনেক ধরনের মাইন রেখেছে, সেই মাইনে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। প্রিয় দর্শক, শুধু এটি নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি ভিডিওতে দেখাচ্ছে তিনি নিজেই হরমুজ প্রণালীতে চলে গিয়েছেন, আমেরিকান নৌবাহিনীর জাহাজ চালাচ্ছেন। শুধু তাই নয়, নিজের বীরত্ব জাহির করতে তিনি নিজেই নিজের ছবি দিয়ে বলছেন, দ্য ম্যান হু সেভড আমেরিকা। একটা মানসিক ডিসঅর্ডার বা মেন্টাল প্রবলেমের নাম হলো নার্সিসিস সিনড্রোম, অর্থাৎ নিজেকে বড় মনে করা, আত্মজাহির করা। ঐতিহাসিক একটি রূপকথার মধ্যে আছে, গ্রিক রূপকথাতে, যে একজন দেবতা সে আয়নার মধ্যে নিজের রূপ দেখে শুধু হাসতো, আহ আমি এত সুন্দর, আমি এত সুন্দর। ডোনাল্ড ট্রাম্পের কি সেই অসুখ হয়েছে? নিজের ছোটবেলার সেই সেনাবাহিনীর ক্যাডেটের ড্রেস দেখে, নিজের যৌবনের ছবি দেখে ডোনাল্ড ট্রাম্প ভাবছে, আমি এত সুন্দর ছিলাম। এবং ডোনাল্ড ট্রাম্প নিজেকেই নিজে বলছে সে সেই বীর যে আমেরিকাকে রক্ষা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমেরিকার জেনারেলদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইসরায়েলের কথা মতো ইরানে হামলা চালিয়ে আমেরিকার পেছন দিয়ে যে বাঁশটি দিয়েছে, সেই বাঁশের কারণে আমেরিকার অর্থনীতি $37 ট্রিলিয়ন হারিয়েছে শুধুমাত্র যুদ্ধ ব্যয় বাবদ। টোটাল আমেরিকার অর্থনীতির মানে ক্ষতি $100 বিলিয়ন হয়তো ছাড়িয়ে গিয়েছে। এভাবে ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকাকে রক্ষা করেছে, নাকি আইক্যওয়ালা বাঁশ দিয়েছে? আইক্যওয়ালা বাঁশ বোঝেন, আমাদের কুমিল্লার ভাষায় বলে, মানে ছোট ছোট ডালপালা সহ যে বাঁশগুলো থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিভাবে মনে রাখবে আমেরিকানরা? আমেরিকা থেকে যারা দেখছেন তারাও কমেন্টে জানাতে পারেন। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প এখন নিজেকে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাউন্ডার ফাদার জর্জ ওয়াশিংটনকেও নাকি সে রক্ষা করেছিল। জর্জ ওয়াশিংটন পড়ে যাচ্ছিল, ওয়াশিংটনকে টেনে তুলেছে ডোনাল্ড ট্রাম্প। বাপের চেয়ে নাতি বড়, ছেলে বড়, এই ধরনের তামাশা। ডোনাল্ড ট্রাম্প পুরো একটা কমিক চরিত্র। এখন শুধুমাত্র আমেরিকা নয়, সারা বিশ্বের রক্ষাকর্তা, গার্ডিয়ান অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নিজেকে দেখছে। এবং F-16 F-35 ফাইটার জেটের উপরে উঠে বসেছে। ওই যে ইরান একটা ভিডিও প্রকাশ করেছিল, গাধায় চড়িয়া নেতানিয়াহু এবং ট্রাম্প হাঁটিয়া যাচ্ছে, এরকম একটা চিত্র দেখা যাচ্ছে। ট্রাম্প দেখাচ্ছে ইরানকে ধ্বংস করে সারা বিশ্বের গার্জিয়ান হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কি সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠাকারী, নাকি বিশ্ব শান্তি ধ্বংসকারী? কিভাবে মূল্যায়ন করবেন ডোনাল্ড ট্রাম্পকে? ট্রাম্পের এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের যে মূল্য বাড়ছে, তাতে সারা বিশ্বের মানুষের জীবন, জীবিকা, সবকিছু এখন উচ্চ মূল্যের আঘাতে জর্জরিত। আমরা এবার আমাদের লাইভের শেষ টপিক, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোলানির কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে যাব। আল জাজিরা চ্যানেলে গতকাল সিরিয়ার প্রেসিডেন্ট একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। তার মধ্যে যেই বিষয়টি সবচেয়ে আলোচনা এসেছে, ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তি করার জন্য চেষ্টা করছে সিরিয়া। নিরাপত্তা চুক্তি হয়নি, কিন্তু নিরাপত্তা চুক্তির জন্য চেষ্টা চলছে, অর্থাৎ গোপন আলোচনা চলছে। শুধু তাই নয়, যদি এই নিরাপত্তা চুক্তি করা সম্ভব হয়, পরবর্তীতে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করতেও প্রস্তুত আছে সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্টের এই ঘোষণাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে দর্শকদের মধ্যে, পাঠকদের মধ্যে। আপনি কি মনে করেন, ইসরায়েলকে বিশ্বাস করা যায়? ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে নিজের দেশকে নিরাপদ করা যায়? এটা সম্ভব? বা এই আলোচনা আসলে কতটুকু ফ্রুটফুল হবে?
যেখানে প্রতিনিয়তই সিরিয়ার ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে, অভিযান চালাচ্ছে ইসরায়েল। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষতির কথা বলেছি 37 বিলিয়ন হবে, আমি হয়তো ভুলে 37 ট্রিলিয়ন বলেছি, 37 বিলিয়ন। এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু নিউজ দিব, তারপর সেটার বিশ্লেষণে দুটি চিত্র তুলে ধরবো। এক নম্বর, সিরিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে আমরা ইসরায়েলের সাথে যে আলোচনা করছি সে আলোচনায় দুটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে। এক নম্বর, ইসরায়েলকে স্বীকার করতে হবে গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড। গত কয়েকদিন আগে জাতিসংঘের মহাসচিবকে দাওয়াত দিয়ে দামেস্কে নিয়ে এসেছিলেন জোলানি। জোলানি দাড়িওয়ালা কোটটাই পরা একজন ব্যক্তি হলেও ঝানু কূটনীতিবিদের মতো আলোচনা করছেন। প্রথম ধাক্কায় তিনি জাতিসংঘের মহাসচিবকে এনেছেন এবং 1978 সালের পর এই প্রথম কোন মহাসচিব সিরিয়াতে এসেছে এবং মহাসচিবের মুখ দিয়ে তিনি বলিয়েছেন যে গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড, এটার প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে, সারা বিশ্বের সমর্থন রয়েছে। বেশ, জাতিসংঘের সমর্থন আদায় করা গেল। এবার ইসরায়েলের প্রতি চাপ দিয়েছে যে তোমরা এটাকে আমাদের ভূখণ্ড হিসেবে স্বীকার করতে হবে। শুধু স্বীকার করতে হবে না, এটাকে ছেড়েও দিতে হবে। তবে তারও আগে যেই কাজটা করতে হবে, 1974 সালে যেই চুক্তি হয়েছিল সিরিয়ার সাথে বাশার আল আসাদের বাবার, যেই চুক্তি অনুযায়ী সিরিয়ার যতটুকু জায়গা সিরিয়ার নিয়ন্ত্রণে ছিল গোলান মালভূমির, সেই জায়গাটা আগে ছাড়তে হবে, তারপরে পরেরটার ব্যাপারে আলোচনা। অর্থাৎ বাশার আল আসাদের পতনের পর যে জায়গাটা দখল করে ফেলেছে ইসরায়েল, সেই জায়গা থেকে ইসরায়েলি সেনাদেরকে বের হয়ে যেতে হবে। ইসরায়েলের জন্য দুটি শর্তই কঠিন। ইসরায়েল এখন পর্যন্ত তাদের নতুন দখল করা জায়গা ছাড়ার ব্যাপারে রাজি নয়, আর পুরো গোলান মালভূমি ছাড়া তো দূরের কথা। কিন্তু যদি কূটনৈতিকভাবে সিরিয়া এটা আদায় করতে পারে বিনা যুদ্ধে, তাহলে ইসরায়েলের সাথে একটা নিরাপত্তা চুক্তি করা যায় কিনা, এটা একটা প্রশ্ন। এটা অনেকটা অবাস্তব ডিপ্লোম্যাটিক ডিল বলা যায়। অন্যদিকে আরেকটা বিষয় রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছে ইসরায়েল পারলে আমাদেরকে গোলান ফিরিয়ে দিক, পারলে তাদের সৈন্য ফিরিয়ে নিক, তারপরে আমরা তাদেরকে গ্যারান্টি দিব যে আমাদের ভূখণ্ড থেকে কোনো হামলা হবে না। তাদেরকেও গ্যারান্টি দিতে হবে ইসরায়েল থেকে কোনো হামলা সিরিয়াতে হবে না। নাম্বার 2, হিজবুল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন সিরিয়ার সরকার কখনোই লেবাননে আগ্রাসন চালাবে না, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে না। সিরিয়ার সরকার লেবাননকে স্টেবল রাখতে লেবাননের সরকারকে সব ধরনের সহযোগিতা করবেন। নাম্বার 3, এই ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমরা কুর্দিশ গেরিলা গোষ্ঠী এসডিএফ কে এবং কুর্দিশ জাতিকে এক মনে করি না। কুর্দিশরা মুসলিম জাতি, তারা আমাদের ভাই। বাশার আল আসাদের সময় কুর্দিশ জাতির কোনো নাগরিকত্ব ছিল না, তাদেরকে নাগরিক হিসেবেই স্বীকৃতি দেয়া হতো না। আমরা কুর্দিশদেরকে নাগরিকত্ব দিয়েছি, অনেকেই নাগরিকত্ব পেয়েছে যাদের জন্ম সিরিয়ায়, বাপদাদা সিরিয়া ছিল। বহিরাগতদের কোনো নাগরিকত্ব দেয়া হবে না। যারা ইরান থেকে, ইরাক থেকে, তুরস্ক থেকে যুদ্ধ করতে এখানে এসেছে, তারা সিরিয়ার সিটিজেন না। নাম্বার 2, আমরা কুর্দিশ নাগরিকদের জাতীয় দিবসগুলোকে সিরিয়ার জাতীয় দিবস হিসেবে ছুটির ব্যবস্থা করেছি। কুর্দিশ ভাষাকে স্বীকৃতি দিয়েছে আমাদের সংবিধানে, কুর্দিশদের সংস্কৃতিকে স্বীকৃতি দিয়েছি, কুর্দিশদেরকে সিরিয়ার অংশ করে নিয়েছি, তাদেরকে সিরিয়ার মূল স্রোতে যুক্ত করার জন্য আমরা সবকিছু করেছি। কিন্তু এসডিএফ আর কুর্দিশ এক জিনিস না। এসডিএফ কে আকার ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন এটা আমেরিকার তৈরি করা একটা পুতুল, যেখানে শুধু কুর্দিশ নয়, আরো অনেক জাতির, অনেক ধর্মের লোক রয়েছে। এটা পরাশক্তিদের একটা পুতুল। সুতরাং এদের সাথে কোনো আপোষ নয়। আপোষ করেছে, কিন্তু সেই আপোষের উদ্দেশ্য এদের হাতে সমগ্র সিরিয়ার 3/1 তুলে দেয়া নয়। তিনি বলেছেন কুর্দিশরা এই দেশের নাগরিক, তারা সিরিয়ার যে কোনো জায়গায় বসবাস করতে পারবে। এইভাবে সিরিয়ার ভেতরে একটা ইন্টিগ্রেশনের কাজ করছে আহমেদ আল সারা জোলানি। এখন জোলানির সামনে দুটি চিত্র। একটি চিত্র হলো জোলানি ইরানের কথা শুনে এখনই ইসরায়েলের সাথে একটা যুদ্ধে চলে গেল, সিরিয়ার অল্প একটু জায়গা উদ্ধার করার জন্য ইসরায়েলের সাথে যুদ্ধে গেল। সেই যুদ্ধের ফল কি হবে? সিরিয়ার বিমান বাহিনী নেই, সিরিয়ার এয়ার ডিফেন্স নেই,
অল্প সময়ের মধ্যে দামেস্কের সাজানো সবকিছু তছনছ করে দেবে ইসরায়েল। গাজার মতো পরিস্থিতি হবে। যেই ৩৫ লক্ষ সিরিয়ার নাগরিক ফিরে এসেছিল বিভিন্ন দেশ থেকে, তারা তো আবার পালাবে, সাথে আরো ১ কোটি মানুষ পালাবে। সিরিয়ার মানুষ রাস্তায় রাস্তায় মানুষের পৃথিবীর বিভিন্ন দেশে নিগ্রহের শিকার হবে। এই চিত্রটা কি ভালো হয়, নাকি ইসরায়েলের সাথে আপাতত হুদাইবিয়ার সন্ধির মতো আপাতত একটা সন্ধি করে, চুক্তি করে ইসরায়েলি সেনাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, বের করে দেওয়া এবং নিজের দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা করা, সেনাবাহিনীকে শক্তিশালী করা, এয়ার ডিফেন্স সংগ্রহ করা, বিমান বাহিনীকে শক্তিশালী করা এবং শক্তিশালী সিরিয়া হয়ে ফিরে আসা, অন্তত ৫ বছর সময় নেওয়া। সিরিয়ার আহমেদ আল সারা জোলানির জন্য কোন চিত্রটি ফিট মনে করেন, কমেন্টে জানাতে পারেন। যারা মনে করছেন আমি আহমেদ আল সারা জোলানির অনেক প্রশংসা করছি, আমি মনে করি অল্প সময়ের জন্য ক্ষমতা এসে আহমেদ আল সারা জোলানির মতো ফিল্ডের একজন যোদ্ধা যে ম্যাজিক দেখিয়েছে সেটা অকল্পনীয়। বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের সেই ক্যারিসমেটিক ইনভেস্টমেন্ট অথরিটির প্রধান আশিকুর রহমান ২ বছরে $১ থেকে $২ বিলিয়ন বিনিয়োগ এনেছে। আর আহমেদ সারা জোলানির সরকার প্রায় $৩০ থেকে $৪০ বিলিয়ন বিনিয়োগ এনেছে। সিরিয়ার মধ্যে একটা নতুন উন্নয়নের ধারা চলছে। ধ্বংস হয়ে যাওয়া সিরিয়া নতুন করে মাথা তুলে দাঁড়াচ্ছে। সিরিয়ার কি এখন যুদ্ধে যাওয়ার সময়, নাকি আগে নিজেকে তৈরি করার সময়? মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।